আজকের এই ভিডিওতে আমরা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা শিখব হলো যে কিভাবে একটা সার্কিটের মধ্যে সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করতে হয়, কখন সুপারপজিশন থিওরেমটা অ্যাপ্লাই হবে, বা সার্কিটটা কি ধরনের সার্কিট হলে সুপারপজিশন থিওরেম যেইটা আছে সেটা অ্যাপ্লাই হবে। এই বিষয়টা নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। চলুন তাহলে দেখে নেই। আমি সুপারপজিশন থিওরেমটা অ্যাপ্লাই করার জন্য মোট টোটাল যে সুপারপজিশন থিওরেমটা আছে আমাদের অ্যাপ্লাই করার জন্য, সেই মোট যে বিষয়টা আছে সেই বিষয়টাকে আমি 5টা ভাগে ভাগ করছি। একটা হলো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5। আমরা এই 5টা স্টেপ যদি ফলো করি তাহলে আমরা ইজিলি একটা সার্কিটের মধ্যে সুপারপজিশন থিওরেমটা অ্যাপ্লাই করতে পারবো। আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কখন আমরা একটা সার্কিটে সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করব, কোন ধরনের সার্কিটে আমরা সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে আমাদের যে রিকোয়ার্ড যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাদের কি করতে হবে, ফাইন্ড করতে হবে। দেখেন এট ফার্স্ট আমি যে স্টেপটা নিয়েছি সেটা হলো স্টেপ 1। স্টেপ 1 লিনিয়ার সার্কিট। সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করার সর্বপ্রথম যেই শর্তটা আমাদের পূরণ করতে হবে কোন একটা সার্কিটে, যে আমরা কি করব, সুপারপজিশন থিওরেমটা অ্যাপ্লাই করব, সেটার জন্য সর্বপ্রথম আমার একটা শর্ত পূরণ করতে হবে। সেই শর্তটা হলো যে আমার সার্কিটটা লিনিয়ার হতে হবে। আমি যে সার্কিটটার মধ্যে সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করতে যাচ্ছি সেই সার্কিটটা আমাকে কি করতে হবে, লিনিয়ার হতে হবে। এখন সার্কিটটা লিনিয়ার কিনা সেটা বুঝবো কিভাবে? সেটা যদি রেজিস্ট্যান্স সার্কিট থাকে, সেটার মধ্যে যদি শুধু রেজিস্ট্যান্স থাকে তাহলে আমরা বুঝতে পারি যে এটা একটা স্ট্রেট লাইন কি করে, ফলো করে। কারণ রেজিস্টারটা যখন আমরা রেজিস্টারের আড়াআড়িতে কারেন্ট আর ভোল্টেজ কি করে, ওরা সমানুপাতিক হারে বাড়ে আর কি, সেটা আমরা জানি। তাহলে এট ফার্স্ট আমরা দেখবো যে সার্কিটটা লিনিয়ার কিনা। তারপরও লিনিয়ার সার্কিট কিভাবে বুঝবো, কখন একটা সার্কিট লিনিয়ার হয়, সেই বিষয়টা আমি আমার গত ভিডিওতে দেখাইছি। আশা করি এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা দেখে নেবেন, কারণ একটা সার্কিট লিনিয়ার কিনা সেটা বোঝার জন্য আমাদের ওইটা দরকার। আমাদের সেকেন্ড স্টেপ একাধিক সোর্স। সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় যে আমরা কখন সুপারপজিশন থিওরেমটা অ্যাপ্লাই করব। কোনো একটা সার্কিটে যদি একাধিক সোর্স থাকে ঠিক তখনই আমরা কি করতে পারবো, ওই সার্কিটটার মধ্যে সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। তাছাড়া কিন্তু কি করতে পারবো না, আমরা সুপারপজিশন থিওরেমটা অ্যাপ্লাই করতে পারবো না। আমাদের থার্ড যে স্টেপটা আছে, ওয়ান সোর্স অ্যাক্টিভ। ওয়ান সোর্স অ্যাক্টিভ দ্যাট মিনস কি বোঝাচ্ছে এখানে? এখানে বোঝাচ্ছে যে আমরা কি করব, আমরা যে কোনো একটা সোর্স, যেহেতু আমাদের সেকেন্ড স্টেপে ছিল যে একাধিক সোর্স থাকতে হবে, তাহলে একাধিক সোর্স থেকে যে কোনো একটা সোর্স একই সময়ে একটা সোর্স কি থাকবে, অ্যাক্টিভ থাকবে, বাকি সোর্সগুলা হয় ওপেন থাকবে না হয় শর্ট অবস্থায় থাকবে। স্টেপ 4 ভোল্টেজ সোর্স শর্ট অ্যান্ড কারেন্ট সোর্স ওপেন। কি হবে, যদি আমার কি থাকে, ভোল্টেজ সোর্স থাকে তাহলে সেটাকে শর্ট করতে হবে, আর যদি কি থাকে, কারেন্ট সোর্স থাকে তাহলে সেক্ষেত্রে ওপেন করতে হবে। একটা বিষয় খুব জরুরি, শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো আমাদের হয়তো শর্ট হবে না হয় ওপেন হবে, আদারওয়াইজ আর কোনো সোর্স যেরকম আছে ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু আমাদের কিছু করা লাগবে না। তাহলে আমরা স্টেপ 4 দেখতে পারলাম যে কি, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট হবে, কারেন্ট সোর্স থাকলে ওপেন হবে। এখন কি ওপেন হবে, কখন শর্ট হবে, কখন ওপেন হবে? মনে করেন আমার একটা সার্কিটে কি আছে, দুইটা সোর্স আছে, একটা আছে কারেন্ট সোর্স, একটা কি সোর্স, ভোল্টেজ সোর্স। তাহলে এখন আমি এট ফার্স্ট আমাদের তো স্টেপ 3তে ছিল যে ওয়ান সোর্স অ্যাক্টিভ, যে কোনো একটা সোর্স কি করতে হবে, অ্যাক্টিভ রেখে আমাদের ভ্যালুটা ফাইন্ড করতে হবে। তাহলে আমি প্রথমবার কি করলাম, যে মনে করেন যে একটা কারেন্ট সোর্স কি করলাম, অ্যাক্টিভ রাখলাম, তাহলে ভোল্টেজ সোর্সটা কি করতে হবে, আমাকে শর্ট করে দিতে হবে। শর্ট করে দেন আমাকে কাজ করতে হবে। আর দেন
এই ভ্যালুটা ভোল্টেজ সোর্সটা শর্ট করে এই ভ্যালুটা বের করার পর আবার কি করব, ভোল্টেজ সোর্সটা ঠিক জায়গায় রাখবো, অ্যাক্টিভ রাখবো, কারেন্ট সোর্সটা থাকলে কি করতে হয়, ওপেন করতে হয়। তাহলে কি করব, আমরা ওই কারেন্ট সোর্সটা ওপেন করে দিব সেকেন্ড বার ভ্যালু বের করার জন্য। আমাদের লাস্ট যে স্টেপটা আছে ফাইন্ড রিকোয়ার্ড ভ্যালু, তারপর আপনি আমাদের যে জেনারেল যে ইকুয়েশন মানে ইয়েগুলো ছিল কেভিএল কেসিএল নোডাল অ্যানালাইসিস মেশ অ্যানালাইসিস যেগুলো আমরা পিছনে শেষ করে আসছি, ভোল্টেজ ডিভিশন রুল কারেন্ট ডিভিশন রুল যে মানে যেটা দরকার পড়ে ওইটা ইউজ করে আমরা কি করব, আমাদের যে রিকোয়ার্ড ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ফাইন্ড করব। আচ্ছা, আমরা এই 5টা স্টেপের একবারে প্রয়োগটা আমরা এখন দেখব। প্রয়োগটা দেখার মাধ্যমে আরো ভালোভাবে কি করতে পারবো, এই বিষয়টা আয়ত্ত করতে পারবো। একটা সার্কিট দেয়া আছে, সার্কিটে আমি দুইটা সোর্স নিয়েছি, একটা হলো ভোল্টেজ সোর্স আর একটা হলো কারেন্ট সোর্স। আমাকে বলতেছে ফাইন্ড ভি নট, আমাকে এই যে 2 ওহমটা আছে এই 2 ওহমের আড়াআড়িতে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা আমাকে কি করতে হবে, ফাইন্ড করতে হবে। যেহেতু এই 2 ওহমের ভোল্টেজটা ফাইন্ড করতে হবে আর এখানে কয়টা সোর্স আছে, দুইটা সোর্স আছে। এখন আমার স্টেপ 1, সার্কিটটা লিনিয়ার কিনা দেখেন। এই সার্কিটের মধ্যে যাই কিছু আছে না কেন, এই সার্কিটের মধ্যে আমার এলিমেন্ট হিসেবে আছে হলো কি এখানে রেজিস্টর। দ্যাট মিন্স আমরা কি জানি যে রেজিস্টরের যে মানে রেজিস্টর কোন একটা সার্কিটে যদি রেজিস্টর থাকে তাহলে এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এর এই রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজের সমানুপাতিক। তারা তাদের যে ভিআই যে ইয়াটা সেটা একটা স্ট্রেট লাইন কি করে প্রদর্শন করে। ভোল্টেজ এবং কারেন্টের যে একটা কার্ভটা গ্রাফটা সেই গ্রাফটাতে কি করে আপনার স্ট্রেট লাইন প্রদর্শন করে, সেটা আমরা আমার গত ভিডিওতে দেখাইছি। আচ্ছা, তাহলে এট ফার্স্ট আমার প্রমাণ হয়ে গেল সার্কিটটা আমার লিনিয়ার। দ্যাট মিন্স স্টেপ 2, একাধিক সোর্স থাকতে হবে। আমার এখানে কয়টা সোর্স আছে, একটা কারেন্ট সোর্স আছে, একটা ভোল্টেজ সোর্স আছে। দ্যাট মিন্স আমার এখানে কয়টা সোর্স আছে, দুইটা সোর্স আছে। তাহলে এটাও প্রমাণ হয়ে গেল যে একাধিক সোর্স থাকতে হবে। তাহলে একাধিক সোর্স, এখন আমি ডিসাইড করতে পারি যে কি করতে পারবো, আমার এই সার্কিটটার মধ্যে আমি সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। এই দুইটা শর্ত যদি ফিল আপ হয়, এই ফার্স্ট এবং সেকেন্ড এই দুইটা শর্ত ফিল আপ হলে আপনি কি করতে পারবেন, মানে ওই সার্কিটটার মধ্যে এই সুপারপজিশন থিওরেমটা অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমরা ওয়ান সোর্স অ্যাক্টিভ, দেখেন আমি এট ফার্স্ট সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই 12 ভোল্টের যে ভোল্টেজ সোর্সটা আছে সেই ভোল্টেজ সোর্সটা কি করব, সেই ভোল্টেজ সোর্সটা আমি অ্যাক্টিভ রাখবো এবং কারেন্ট সোর্সটাকে বন্ধ করে দিব। আচ্ছা, এখন when 12 ভোল্ট ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ, আচ্ছা যখন কি এই 12 ভোল্টের ভোল্টেজ সোর্সটা অ্যাক্টিভ, এই যে আমার এখানে ওয়ান সোর্স অ্যাক্টিভ, তাহলে আমি কি করলাম, একটা সোর্স অ্যাক্টিভ রাখলাম, একটা সোর্স যেহেতু অ্যাক্টিভ রাখলাম, এখন তাহলে অপর সোর্সটা কি করতে হবে, আমাকে বন্ধ করে দিতে হবে। এখন কেন বন্ধ করে দিতে হবে, এটাই হলো কি এই সুপারপজিশন থিওরেমের যে রুলটা, সেই রুলটা যে কোনো এক আমার কি দেখেন আমি এটা কি বি নট প্রাইম দিলাম, কারণ হলো কি আমি একবার এই বি নট প্রাইমটা কি করব 12 ভোল্টের জন্য অ্যাপ্লাই করব, ফাইন্ড করব। আবার কি করব, এটা যেহেতু ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিছি এই জায়গায়, তাহলে কি করব আবার এই 5 এম্পিয়ার কারেন্ট সোর্সের জন্য কি করব ফাইন্ড করব। সেটার জন্য যেহেতু একই ভ্যালু আমরা একবার ভোল্টেজ সোর্সের জন্য একবার কারেন্ট সোর্সের জন্য ফাইন্ড করব, তাহলে কি করব সেটার জন্য আমার একটার জন্য আমি বি নট প্রাইম দিছি আর একটার জন্য আমি দিছি হলো বি নট ডাবল প্রাইম। আচ্ছা, তাহলে যখন 12 ভোল্টের ভোল্টেজ সোর্সটা অ্যাক্টিভ তখন আমি কি করলাম, কারেন্ট সোর্সটা ওপেন করে দিলাম। এখন আপনারা বলতে পারেন যে কারেন্ট সোর্সটা আমরা কেন ওপেন করব আর ভোল্টেজ সোর্সটা কেন শর্ট করব। আমরা জানি যে কি কারেন্ট সোর্সের যে ইন্টারনাল যে রেজিস্ট্যান্সটা আছে, কারেন্ট সোর্সের ইন্টারনাল যে রেজিস্ট্যান্সটা আছে, প্রত্যেকটা এলিমেন্টেরই কি থাকে, একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে। যেরকম হলো ভোল্টেজ সোর্সের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, কারেন্ট সোর্সের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা হলো
সেটা হলো আপনার ইনফিনিটি। সেটার জন্য আমাদের কারেন্ট সোর্সটাকে ওপেন করতে হয় এবং আমাদের ভোল্টেজ সোর্সের যে রেজিস্ট্যান্সটা, ইন্টারনাল যে রেজিস্ট্যান্স, সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা হলো 0। সেটার জন্য আমরা কি করি, এই ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিই। আচ্ছা, তাহলে কি করলাম, এই ওপেন করলাম কাকে, এই কারেন্ট সোর্সকে কি করলাম, ওপেন করলাম, আর ভোল্টেজ সোর্সটাকে অ্যাক্টিভ রাখলাম। এখন দেখেন কারেন্ট সোর্সটাকে যদি আমি ওপেন করি তাহলে দেখা যাচ্ছে যে এই 2 ওহমের আড়াআড়িতে যে ভোল্টেজটা সেটা আমরা কিভাবে পাবো, একটু যদি চিন্তা করি তাহলে এই জায়গায় যেহেতু ওপেন, এদিক দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তাহলে কি এই সম্পূর্ণ সার্কিটটাই কি দেখা যাচ্ছে যে একটা সিরিজ সার্কিট। তাহলে ইজিলি ভাবে কিন্তু আমি এখান থেকে এই 2 ওহমের আড়াআড়িতে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা ফাইন্ড করতে পারি। কিভাবে ফাইন্ড করতে পারি, যেহেতু আমার এখানে ভোল্টেজ আছে, টোটাল ভোল্টেজ আছে, এবং আমাকে কি করতে হবে, এই 2 ওহমের আড়াআড়িতে আমার ভি নটটা ফাইন্ড করতে হবে, এবং সার্কিটটা একটা সিরিজ সার্কিট, সেহেতু আমি কি করতে পারি, এখানে যদি একটা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করি, যে ইউজিং ভোল্টেজ ডিভাইডার রুল এট 2 ওহমের মধ্যে যদি আমি একটা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করি, তাহলে আমি এখান থেকে ভি নট প্রাইমের মানটা কি করব, পাইবো। তাহলে ভি নট প্রাইম ইকুয়াল টু টোটাল ভোল্টেজ ইনটু সেলফ রেজিস্ট্যান্স কি, যেই রেজিস্ট্যান্সের ভোল্টেজটা আমরা ফাইন্ড করব সেই রেজিস্ট্যান্সটার যে আছে, রেজিস্ট্যান্সটা আছে সেটা। তাহলে আমরা যেহেতু 2 ওহমের কি করব, এই রেজিস্ট্যান্সটা ফাইন্ড করব, সেহেতু আমরা এই 2 দিলাম, দেন হলো টোটাল রেজিস্ট্যান্স হলো 5, 2 এবং 3। তাহলে কি 5 যোগ 2 যোগ 3 ইকুয়াল টু 5, ইকুয়াল টু আমার কত আসছে, 2.4 ভোল্ট। আচ্ছা, এখন আমাদের ফার্স্ট স্টেপ শেষ। এখন আমাদের কি করতে হবে, আমাদের সেকেন্ড স্টেপে যেতে হবে। সেকেন্ড স্টেপটা কি, সেকেন্ড স্টেপটা হলো যে যেহেতু আমি 12 ভোল্টের জন্য, 12 ভোল্টেজ সোর্সের জন্য এই ভি নটের মানটা বের করছি। এখন আমার কি করতে হবে, এখন আমার যেটা করতে হবে, এই ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে আমার এই কারেন্ট সোর্সটার জন্য এই ভি নটটা বের করতে হবে। দেখেন, when 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স অ্যাক্টিভ, আচ্ছা যখন কি এই সোর্সটা অ্যাক্টিভ, তাহলে এই সোর্সটা অ্যাক্টিভ থাকলে আমাদের এখানে যে কি ছিল, এখানে যে ভোল্টেজ সোর্সটা ছিল, সেই ভোল্টেজ সোর্সটা কি করলাম, অ্যাক্টিভ শর্ট করে দিলাম। আমরা কি জানি যে ভোল্টেজ সোর্সের ইন্টারনাল যে রেজিস্ট্যান্সটা আছে সেটা শূন্য থাকার কারণে এই ভোল্টেজ সোর্সটা শর্ট করি, আর কারেন্ট সোর্সটা কেন ওপেন করি আমরা, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি থাকার কারণে আমরা কারেন্ট সোর্সটা ওপেন করি। যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি, সেটা তাহলে সেটার ভিতর দিয়ে কি করতে পারে না, কোনো কারেন্ট প্রবাহিত হতে পারে না। আচ্ছা, যাই হোক, এখন আমরা এটা শর্ট করে দিলাম। এটা শর্ট করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই কারেন্ট সোর্সের এই এক প্রান্ত এবং এই এক প্রান্ত, দুইটা প্রান্তের সাথে দেখেন এই রেজিস্ট্যান্সটা কি আছে, প্যারালালে আছে। দেখেন এই প্রান্তে এটার সাথে সংযোগ আছে এবং তার অপর প্রান্ত কারেন্ট সোর্সের অপর প্রান্তের সাথে সংযোগ আছে। দ্যাট মিন্স আমরা বলতে পারি যে এই রেজিস্ট্যান্সটা 5 ওহম রেজিস্ট্যান্সটা কি আছে, এই কারেন্ট সোর্সের সাথে প্যারালালে আছে। আচ্ছা, যদি প্যারালালে থাকে, আর এই যে দুইটা রেজিস্ট্যান্স 3 ওহম এবং 2 ওহম, এই দুইটা রেজিস্ট্যান্স কি আছে, কারেন্ট সোর্সের সাথে প্যারালালে আছে, বাট 3 এবং 2 তারা দুইজন আছে সিরিজে, তারা দুজন মিলে এই কারেন্ট সোর্সের সাথে কিসে আছে, প্যারালালে আছে, আর এটা প্যারালালে আছে। তাহলে দেখেন, এখন যদি আমাকে এই ভি নট প্রাইমটা বের করতে হয়, তাহলে যেহেতু আমার এখানে কারেন্ট সোর্স আছে, যেহেতু আমাকে কি দেওয়া আছে, কারেন্ট সোর্স দেওয়া আছে এবং রেজিস্ট্যান্স আছে, আমাকে ফাইন্ড করতে হবে কি, চিন্তা করেন একটু, আমাকে ফাইন্ড করতে হবে ভি নট। তাহলে ভি নট যদি ফাইন্ড করতে হয়, তাহলে আমার এখানে রেজিস্ট্যান্স দেয়া আছে। আমি যদি ভোল্টেজটা পাইতে হয়, তাহলে এটার ভিতর দিয়ে এই সার্কিটটা যেহেতু সিরিজে, তারা দুজনেই সিরিজে, তাহলে কি তাদের মধ্য দিয়ে একই কারেন্ট কিন্তু প্রবাহিত হবে। আমরা জানি যে সিরিজ সার্কিটের মধ্য দিয়ে কি হয়, কারেন্ট যেটা প্রবাহিত হয় একই কারেন্ট কি হয়, প্রবাহিত হয়। কারেন্ট প্রবাহের
পথ কিন্তু একটাই, দ্যাট মিন্স এটার মধ্যে যে কারেন্ট থাকবে এটার মধ্যে সেম কারেন্ট থাকবে। আচ্ছা যদি থাকে তাহলে আমার এখানে রেজিস্ট্যান্স আছে, আমার ভোল্টেজ বের করতে আর কি লাগবে, তাহলে আমার ভোল্টেজ বের করতে লাগবে হলো এটার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা। আর আমরা কারেন্ট কিভাবে বের করতে পারবো, আমরা এই জায়গায় যদি কি করি একটা কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করি, ইউজিং কারেন্ট ডিভাইডার রুল এট 2 ওহম যদি অ্যাপ্লাই করি তাহলে আই নট আমরা কি জানি এটার ভিতর দিয়ে কারেন্ট যে যাচ্ছে সেটাকে আমি ধরছি হলো যে আই নট, তাহলে কি আই নট ইকুয়াল টু আমরা কি জানি যে কারেন্ট ডিভাইডার রুল টোটাল কারেন্ট, তাহলে আমার টোটাল কারেন্ট কত 5 অ্যাম্পিয়ার। আচ্ছা তারপরে হলো অপোজিট রেজিস্ট্যান্স, তাহলে এখানে অপোজিট রেজিস্ট্যান্স কোনটা, এটি তো ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর এটা কি সরি ইন্টারনাল না, এটি তো সেলফ রেজিস্ট্যান্স, তাহলে এই এটার অপোজিটে কোনটা, এটা না, এটার অপোজিটে অবশ্যই এটা, কারণ এই দুইটা মিলে কিসে আছে, এটার সাথে প্যারালালে আছে, আর এটা আলাদাভাবে এই পাশে প্যারালালে আছে, দ্যাট মিন্স এই দুইটা যেহেতু এটার কি এই দুইটার প্যারালাল, সেহেতু কি করতে হবে, তাহলে এই দুইটার অপোজিটে কোন রেজিস্ট্যান্সটা, এই 5 ওহম রেজিস্ট্যান্সটা, তাহলে কি 5 মানে এই হলো টোটাল কারেন্ট আমার 5 অ্যাম্পিয়ার, আর অপোজিট রেজিস্ট্যান্স এটার অপোজিট কোনটা এটা, তাহলে এই হলো 5 ওহম রেজিস্ট্যান্স, দেন হলো কি অপোজিট রেজিস্ট্যান্স যোগ হলো কি তাদের যে সেলফ রেজিস্ট্যান্সটা আছে 2 যোগ 3 ইকুয়াল টু 5, তাহলে সরি এখানে একটু ভুল হইছে, 10 হবে, 10 দিয়ে যদি আমি কি করি 25 কে ভাগ করি 2.5 অ্যাম্পিয়ার, তাহলে আমার আই নট কতটুকু যাচ্ছে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট এটার ভিতর দিয়ে যাচ্ছে। এখন দেখেন আমি যদি কি করি এই 2 ওহমের জায়গায় যদি অ্যাপ্লাই ওহমস ল এট 2 ওহম, আমার এটার কারেন্ট আছে এবং এটার রেজিস্ট্যান্স আছে, তাহলে আমি ভোল্টেজটা তো আমি ইজিলি বের করতে পারি, যেহেতু ইজিলি বের করতে পারি তাহলে কিভাবে করতে পারি, এই জায়গায় যদি আমি ছোট্ট করে কি করি একটা ওহমস ল অ্যাপ্লাই করে দেই, অ্যাপ্লাই ওহমস ল এট 2 ওহম, তাহলে ভি নট প্রাইমটা আমরা কি করতে পারতে, ডাবল প্রাইমটা আমরা পাই দিতে পারতেছি, তাহলে 2.5 ইনটু 2 ইকুয়াল টু 5 ভোল্ট, তাহলে ভি নট ডাবল প্রাইম আমরা কত পাইলাম 2.5 ইনটু 2 ইকুয়াল টু 5 ভোল্ট। আচ্ছা এখন তাহলে আমরা ভি নট 5 অ্যাম্পিয়ারের জন্য এই জায়গায় কতটুকু ভোল্টেজ এবং 12 ভোল্টের জন্য এই জায়গায় কতটুকু ভোল্টেজ, এই দুইটাই কি করলাম আমরা ফাইন্ড করে ফেললাম। এই মুহূর্তে যদি আমরা কি করি এই দুইটা ভোল্টেজ যদি আমরা যোগ করে দেই সেটাই হবে আমাদের রিকোয়ার্ড ভ্যালু ভি নট। আমরা দেখতে পাচ্ছি ভি নট ইকুয়াল টু ভি নট প্রাইম প্লাস ভি নট ডাবল প্রাইম, তাহলে আমরা ভি নট কত পাইছি, আমরা ভি নট পাইছি হলো 2.4, আর আমরা ভি নট ডাবল প্রাইম পাইছি কত, আমরা ভি নট ডাবল প্রাইম পাইছি হলো 5 ভোল্ট, দ্যাট মিন্স 7.4 ভোল্ট, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। দেখেন find required value for each source and both value sum, আচ্ছা এটা বলতে বোঝাচ্ছে যে প্রত্যেকটা সোর্সের জন্য আমাদের যে রিকোয়ার্ড ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ফাইন্ড করতে হবে, এবং কি করতে হবে ওই প্রত্যেকটা সোর্সের জন্য যে যে ভ্যালুগুলো আমরা পাইছি সেই ভ্যালুগুলো আমরা কি করব একসাথে যোগ করব, যোগ করলে যে ভ্যালুটা আসবে সেটাই হবে আমাদের রিকোয়ার্ড ভ্যালু। এখানে যদি দুইটা সোর্স না থেকে তিনটা সোর্স থাকতো তাহলে আমরা কি করতাম সেই তিনটা সোর্সের জন্য, তাহলে আমাদের বের হইতো হলো কি আমাদের বের হইতো ভি নট প্রাইম, আমাদের বের হইতো ভি নট ডাবল প্রাইম, আমাদের জন্য বের হইতো ভি নট ট্রিপল প্রাইম, এরকম বের হইতো। তখন পরে আমরা কি করতাম ভি নট ইকুয়াল টু ভি নট ভি নট ইকুয়াল টু ভি নট প্রাইম প্লাস ভি নট ডাবল প্রাইম প্লাস ভি নট ট্রিপল প্রাইম, তাহলে কি করতাম এই তিনটা যোগ করে দিতাম, যোগ করলে যা হইতো তাই আমাদের কি হইতো রিকোয়ার্ড ভ্যালু। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তারপরে যদি কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।